আজকে ডিএনএ টেস্টের রিপোর্ট আনার জন্য যাবে শ্রবণ আর স্পর্শ। রিপোর্ট হাতে পেয়েছেন ডক্টর। কল করেছিলেন শ্রবণকে। শ্রবণ তৈরি হয়ে সোহার দিকে ঘুরে দাঁড়ায়, দাঁতে দাঁত পিষে বলে, ফিরে এসে যদি তোকে সামনে না পাই, আমাকে খুঁজে বের করতে হয়, তবে যেখানে পাবো সেখানেই কোরবানি দেব। কোথাও যাব না, মনে থাকে যেন। মনে থাকবে। শ্রবণ ফোন, ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে রুম থেকে বের হয়। দরজা খোলাই রেখে গেল। ফিরে এসে রুমে না পেলে খবর করে ছাড়বে। করিডোরে দাঁড়িয়ে স্পর্শের রুমের দিকে তাকিয়ে ওকে ডাকে নাম ধরে। স্পর্শ তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে আসে। বড় ভাইয়ের দিকে তাকে বলে, হয়ে গেছে, চলো। শ্রবণ উল্টো ফিরে হাঁটা ধরে। ওর পেছন পেছন আগায় স্পর্শ। গত দিনগুলোতে স্পর্শ বাড়ির কাউকে আর কোনো প্রশ্ন করেনি। ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করেছে। এই কয়েকদিন বাড়ির সকলের অদ্ভুত সব আচরণ খেয়াল করেছে। ওর ভীষণ টেনশন হচ্ছে যে রিপোর্টে কি আসবে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, সত্যি কি এই বাড়ির ছেলে নাকি না। নিচে নেমে আসতে বাড়ির বাকি সকলের সাথে দেখা হয়। শ্রবণ ওর বাবার দিকে তাকিয়ে ভেলিনি একটা হাসি দিয়ে বাইরের দিকে আগায়। ওর হাসি দেখে শামীম রেজা চৌধুরীর গলা শুকিয়ে গেছে। টেনশনে দরদর করে ঘামছেন। কোন দুঃখে এই ছেলেকে বাড়িতে এনেছিলেন, আসতে রাজি হয়নি না আসতো। বাইরে এসে নিজের গাড়িতে উঠে বসে শ্রবণ। ওর পাশের সিটে বসে স্পর্শ। শ্রবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রবণের চোখে মুখে আজ অদ্ভুত এক হাসি ফুটে আছে। স্পর্শের দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। স্পর্শের বুক কাঁপতে শুরু করে। টেনশনে ওদের ঘাম ছুটে যায়। শ্রবণ এসির টেম্পারেচার কমিয়ে দিয়ে বলে, এখনই এত ঘামছো কেন? রিপোর্ট হাতে পেলে তো অজ্ঞান হয়ে যাবে। হসপিটালে এসে পৌঁছায় দুই ভাই। স্পর্শের চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। একটু পরপর শুধু বড় ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে। শ্রবণকে স্বাভাবিক দেখাচ্ছে। গাড়ি পার্কিং করে দুজন ভেতরের দিকে আগায়। স্পর্শের হার্টবিট বেড়ে যাচ্ছে আগের তুলনায়। যত আগাচ্ছে তত অস্থিরতা বাড়ছে, ভয় করছে। দেখতে দেখতে দুজন ডক্টরের কেবিনে প্রবেশ করে। দুজন বসে দুই চেয়ারে আছে। শ্রবণ ডক্টরের দিকে তাকে বলে, রেজাল্ট কি ডক্টর? ডক্টর নিজের চশমা ঠিক করে রিপোর্ট হাতে তুলে নেয়। উনি ওদের দুজনের অপেক্ষাতেই ছিলেন এতক্ষণ। রিপোর্টের ওপর আরও একবার নজর বুলিয়ে আবার দুজনের দিকে তাকে বলে, স্যাম্পল ম্যাচ করে গেছে। ডক্টরের কথা শুনে শ্রবণ শকড, কিন্তু স্পর্শের মুখে হাসি ফুটে উঠেছে। শ্রবণ নিজেকে ধাতস্থ করে বলে, ফেক রিপোর্ট বানানোর জন্য কত টাকা খেয়েছেন? শ্রবণকে রেগে যেতে দেখে ডক্টর শান্ত কণ্ঠে বলেন, মিস্টার শ্রবণ, আপনি শান্ত হন আগে। এটা কোনো ফেক রিপোর্ট না, এটা অরিজিনাল। সকালে ল্যাব থেকে পাঠানো হয়েছে। এটা মিস্টার স্পর্শ আর মিস্টার শামীম রেজা চৌধুরীর ডিএনএ 99.99% মিলে গেছে। আপনার ডিএনও 99.99 মিলে গেছে মিস্টার শামীম রেজা চৌধুরীর সাথে। শ্রবণ শকড হয়ে বসা থেকে উঠে দাঁড়ায় তড়িৎ গতিতে। ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, পায়ের নিচের মাটি যেন সরে গেছে। নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। নিশ্চয়ই এই রিপোর্ট মিথ্যে। শামীম রেজা চৌধুরী টাকা খেয়ে রিপোর্ট চেঞ্জ করিয়েছে। হ্যাঁ, এটাই হয়েছে। স্পর্শ বসা থেকে উঠে একার সময় খুশি নিয়ে বড় ভাইয়ের গলা শক্ত করে জড়িয়ে ধরে। শ্রবণ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। স্পর্শ খুশি মনে বলে, দেখলে তো তুমি আমার ভাই। আমার ধারণা আজ ভুল প্রমাণ হয়ে গেছে তোমার ধারণা। শ্রবণ ডক্টরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে ডক্টরকে ভস্ম করে দেবে। রিপোর্ট নেওয়ার জন্য হাত বাড়ায় ডক্টরের দিকে। ডক্টর রিপোর্ট ওর হাতে দিয়ে দেন। স্পর্শ এখন ওকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ওর আনন্দ ধরছে না এখন। চিৎকার করে সারা দুনিয়াকে জানাতে ইচ্ছে করছে শ্রবণ চৌধুরী ওর বড় ভাই, সত্যি ওর বড় ভাই। শ্রবণ নিজেই রিপোর্টের ওপর নজর বুলায়। রেজাল্ট দেখে ওর মাথা ঘুরে যাচ্ছে। রাগে পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। মস্তিষ্কে আগুন ধরে গেছে। পুরো দুনিয়ায় আগুন ধরিয়ে দিতে ইচ্ছে করছে। রোবোটিক সুরে বলে, স্পর্শ, ছাড়ো আমাকে।
স্পর্শ এতক্ষণ ভাবনায় তলিয়েছিল, বড় ভাইয়ের কথায় ভাবনার ছেদ পড়েছে। ছেড়ে দাঁড়াতেই শ্রবণ ওর এক হাত মুঠো করে ধরে ধূপধাপ পা ফেলে কেবিন থেকে বেরিয়ে বাইরের দিকে হাঁটা শুরু করে। স্পর্শ কিছু বুঝতে না পেরে ভাইয়ের সাথে সাথে আগাচ্ছে। শ্রবণ এমন রেগে আছে কেন? গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে শ্রবণ, পাশে উঠে বসে স্পর্শ। পার্কিং থেকে গাড়ি বের করে বাড়ির দিকে ছুটে যায়। গতি দেখে স্পর্শ ভয় পেয়ে যায়। বড় ভাইকে সাবধান করে বলে, ভাইয়া গতি কমা, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ট্রাফিক পুলিশ ধরবে। শ্রবণ শোনে না কিছু, আগের চেয়ে গতি আরও বাড়িয়ে দেয়। স্পর্শ ভয়ে ভয়ে বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হবে? অল্প সময়ের মধ্যে বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে শ্রবণের গাড়ি। স্পর্শের মনে হচ্ছে গাড়িতে নয়, বুলেট ট্রেনে চড়ে বাড়িতে আসলো। ওর বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। শ্রবণ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। এক হাতে রিপোর্ট, অন্য হাতে মুঠো করে ধরে স্পর্শের এক হাত পুনরায় টেনে নিয়ে যেতে থাকে ভেতরের দিকে। ওর আচরণে বিস্ময়ে বিমূঢ় স্পর্শ। শ্রবণ এমন করছে কেন? ও যে শ্রবণের ভাই, শ্রবণ কি এটা মানতে পারছে না? রুমে উপস্থিত সবাই দুই ভাইকে ফিরে আসতে দেখে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় সবাই। বড় ছেলের চেহারা আর অভিব্যক্তি দেখে সব বুঝতে পেরে যান শামীম রেজা চৌধুরী। ছেলের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে নেন। আজ শ্রবণ নিজে ব্লাস্ট হবে, নয়তো ওনাকে করবে। তনিমা চৌধুরী আতঙ্কিত হয়ে তাকিয়ে আছেন দুই ভাইয়ের দিকে। শ্রবণ সোজা এসে ওর বাবার সামনে দাঁড়ায়। স্পর্শকে দাঁড় করায় বাবার পাশে। কয়েক পা পিছিয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টে। রাগে ফেটে পড়ে ভয়ঙ্কর রকমের চিৎকার করে স্পর্শের দিকে আঙুল তুলে বলে, ও জারজ। ওর এমন কথায় বাড়ির সবাই শকড। স্পর্শ তো বড় বড় চোখ করে তাকিয়ে আছে বড় ভাইয়ের মুখের দিকে। ওকে জারজ বলছে? ও জারজ? সামাদ চৌধুরী বিস্মিত হয়ে বলেন, এসব তুমি কি বলছো দাদু ভাই? শ্রবণ দাদার দিকে তাকিয়ে আগের মতোই চিৎকার করে বলে, আমি ঠিকই বলছি, ও জারজ সন্তান। শামীম রেজার সাথে ওর ডিএনএ ম্যাচ করে গেছে, আমার সাথেও ম্যাচ করেছে। দুজনের মা আলাদা হলেও বাবা একজনই। এই জানোয়ার আমার আম্মু বেঁচে থাকতেই ওই নষ্ট মহিলার সাথে বেভিচারে লিপ্ত হয়ে স্পর্শকে জন্ম দিয়েছিল। তাহলে এর মানে কি দাঁড়ায়? স্পর্শ নিশ্চয়ই জারজ। স্পর্শের মাথায় আকাশ ভেঙে পড়ে। বিস্ফোরণ ঘটল যেন মস্তিষ্কে। সব খুশি পুরোপুরি গায়েব হয়ে গেছে। শ্রবণ বাবার দিকে তাকিয়ে আগের মতোই চিৎকার করে বলে, তুমি নিজের জারজ ছেলেকে বাড়ির সকলের সামনে সৎ ছেলে বলে পরিচয় করিয়েছিস? ভেবেছিস কেউ কোনোদিন কিছুই জানতে পারবে না? বারবার জারজ শব্দটা শুনে শামীম রেজা চৌধুরী চিৎকার করে বলেন, স্পর্শ জারজ নয়, ও অবৈধ নয়, ও আমার ছেলে, আমার বৈধ সন্তান। ওর মাকে আমি অনেক আগেই বিয়ে করেছিলাম। সবাই কিছু বুঝে ওঠার আগেই শ্রবণ হাতের রিপোর্ট ফেলে ওর বাবার গলা চেপে ধরে ভয়ঙ্কর রকমের আক্রোশ নিয়ে। ওর হঠাৎ আগ্রাসী আক্রমণে শামীম রেজা চৌধুরী কিছুই করতে পারেন না। বাবাকে ফ্লোরে ফেলে বুকের উপর চড়ে বসে গলা চেপে ধরেছে শ্রবণ। আর কতক্ষণ এভাবে থাকলে মেরেই ফেলবে। সিয়াম, স্পর্শ আর শাহিন রেজা চৌধুরী শ্রবণকে টেনে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। অনেক টানাটানির পর কোনো রকম উপর থেকে সরিয়ে নিয়ে আসে। শামীম রেজা চৌধুরী নিজের গলা চেপে নিয়ে খুক খুক করে কাশতে শুরু করেছেন। শ্রবণ তিনজনের কাছ থেকে ছোটার জন্য ছটফট করছে আর হুঙ্কার ছাড়ছে। বাবার দিকে তাকে গর্জন করে বলে, কুত্তার বাচ্চা, তুই আমার আম্মুকে ঠকিয়েছিস। তোকে আমি খুন করে ফেলবো। আমার আম্মু স্ট্রোক করে মারা যায়নি, তুই খুন করেছিস নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য। লাফালাফি করতে করতে তিনজনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় শ্রবণ। আগ্রাসীভাবে ছুটে গিয়ে বাবার মুখ বরাবর ঘষি বসিয়ে দেয়। পুনরায় গলা চেপে ধরে বলে, আজকে তোকে খুন করে আমি ফাঁসিতে ঝুলব। শ্রবণকে আবারও শামীম রেজা নিজের ওপর থেকে টেনে সরিয়ে আনা হয়। শ্রবণের রাগ আকাশ ছোঁয়া হয়ে গেছে। ওকে তিনজন মিলেও আটকে রাখতে হিমশিম খাচ্ছে। শরীরে দানবীয় শক্তি ভর করেছে। ওর গর্জনে যেন পুরো বাড়ি কেঁপে কেঁপে উঠছে। সোহা রুম থেকে বেরিয়ে এসেছে শ্রবণের গর্জন শুনে। ড্রয়িং রুমের অবস্থা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে আছে।
শ্রবণ বাবার দিকে তাকিয়ে ছোটাছুটি করতে করতে বলে, ছাড়ো আমাকে, আমি আজ ওকে খুন করে ফেলব। ও আমার আম্মুকে খুন করেছে, আমার বোনকে খুন করেছে, আমি ওকেও খুন করে ফেলব। শামীম রেজা চৌধুরী বলেন, আমি তোমার আম্মুকে খুন করিনি, ও স্ট্রোক করে মারা গেছে। তুই মিথ্যে বলছিস জানোয়ার। তোমার আম্মু যেদিন স্ট্রোক করে মারা গেছে সেদিন আমি বাড়িতে ছিলাম, বাড়িতে না থাকলে ওকে মারলাম কিভাবে? শ্রবণ নিজেকে শান্ত করে ঘাড় কাত করে অনিমা চৌধুরীর দিকে তাকায়। ওর তাকানো দেখে অনিমা চৌধুরীর কলিজে শুকিয়ে কাঠ, শুকনো ঢোক গিলে সকলের দিকে নজর বুলায়। শ্রবণ পুনরায় পাগলের মতো ছোটাছুটি করতে করতে বলে, কুত্তার বাচ্চা, তুই মেরেছিস আমার আম্মুকে নিজের বোনের রাস্তা ক্লিয়ার করার জন্য। ওই দিন তুই বাড়িতে ছিলি, আম্মুর সাথে ঝগড়া করেছিলি। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোরা ছাড় আমাকে, নয়তো ওদেরও জিন্দা দাফন করব। গড়গড় করে কথাগুলো বলে একটু শ্বাস টেনে নেয়, পুনরায় বলে, তুই আমার বোনকেও ইচ্ছে করে মেরেছিস, শুধু মারতে পারিসনি আমাকে। বাড়ির সবাই অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে আছে। অনিমা চৌধুরী নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলে, আমি ভাবিকে খুন করিনি, উনি স্ট্রোক করেই মারা গেছেন। আমি ইচ্ছে করে তোমার বোন সাফাকে মারিনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ওর গলায় খাবার আটকে শ্বাসনালীতে চলে যাবে, আমি বুঝতে পারিনি। কুত্তার বাচ্চা, কেন বুঝতে পারিসনি? 1.5 মাসের একটা বাচ্চাকে তুই কি করে খাওয়াতে গিয়েছিলি যে গলায় আটকে শ্বাসনালীতে চলে গিয়েছিল আর মৃত্যু হলো? খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলি, তাই না? আজকে তোকে বিষ খাওয়াবো আমি। 3 জনের কাছ থেকে ছুটে আগ্রাসীভাবে ছুটে গিয়ে অনিমা চৌধুরীর গলা চেপে ধরে। হাতের চাপ এতই বেশি যে অনিমা চৌধুরী চোখ দুটো সাথে সাথে উল্টে গেছে। বাড়ির কেউ বুঝতে পারছে না এই শ্রবণকে কিভাবে শান্ত করবে। যা শুরু করেছে সত্যি সত্যি কাউকে না কাউকে খুন করেই ফেলবে। অনিমা চৌধুরীকে শ্রবণের হাত থেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। গলা থেকে শ্রবণের হাত ছাড়াতে সক্ষম হলেও শ্রবণ পুনরায় থাবা দিয়ে চুল ধরে, এমনভাবে টান দেয় যে দাঁড়িয়ে থাকা মানুষ ঠাস করে ফ্লোরে পড়ে যায়। শাহিন রেজা চৌধুরী ভয়ঙ্কর রকমের রেগে গিয়ে বলেন, শ্রবণ, তুমি আমার ওয়াইফের সাথে এমন করছো কেন? অভদ্রতা বন্ধ করো। তুই কাকে অভদ্র বলছিস? অভদ্র তো তোরা, এক একটা নরপশু জানোয়ার। তোর এই পেয়ারের বউ কি করেছে জানিস? তুই জলজান্ত অবস্থা থাকতেই আরেক পুরুষের সাথে হোটেলে গিয়েছিল, আমার হাতে ধরা পড়ে কি কি করেছে জিজ্ঞেস কর। শ্রবণের কথা শুনে সবাই বিস্ফোরিত হয়ে অনিমা চৌধুরীর দিকে তাকায়। সিয়ামের হাত আলগা হয়ে গেছে এমন কথা শুনে শ্রবণকে ছেড়ে দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সকলের চাহনি দেখে অনিমা চৌধুরী বলেন, মিথ্যে বলছে শ্রবণ, পাগল হয়ে গেছে, সেজন্য যা ইচ্ছে করছে তাই বলছে। শ্রবণ তেরে যেতে নেয়, আবার স্পর্শ জাপটে ধরে বড় ভাইকে, সর্বোচ্চ চেষ্টা করে আটকে রাখার জন্য। শ্রবণ অনিমা চৌধুরীর দিকে তাকে হুঙ্কার ছেড়ে বলে, কুত্তার বাচ্চা, তোর কত বড় কলিজা যে তুই আমাকে পাগল বলিস? নষ্ট মহিলা একটা। হাজব্যান্ড, বাচ্চা থাকতে আরেক পুরুষের সাথে পরকীয়া কন্টিনিউ রেখেছিস তুই। আমার কাছে ধরা পড়ে হাতে পায়ে ধরে মাফ চেয়েছিলি যেন আমি কাউকে কিছু না বলি। কসম করেছিলি এমন কিছু আর কোনোদিন করবি না। তোদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, তাই কোনো দিন কিছু বলিনি কাউকে, তোকে কিছু বলিনি। আমার তো এখন সন্দেহ হচ্ছে সোহা আর সিয়াম শাহিন চৌধুরীর সন্তান নাকি অন্য কারো। ডিএনএ টেস্ট করলে নিশ্চিত ওদের বাবা অন্য কেউ হবে। হোটেলের পুরনো রেজিস্টার খাতা খুঁজলে এখনও তোর নাম পাওয়া যাবে। আমার কথা বিশ্বাস না হলে গিয়ে খুঁজে দেখতে পারেন। অনিমা চৌধুরীর মুখ চুপসে যায়, বড় গলা করে আর কিছু বলতে পারে না। সিয়াম ঘৃণায় মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। সোহা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে আর শ্রবণের দিকে। শাহিন রেজা চৌধুরী কিছু বলতে পারছেন না, কেন যেন শ্রবণের কথাগুলো ওনার কাছে সত্যি মনে হচ্ছে। সত্যি যদি নাই হবে তাহলে অনিমা চৌধুরী চুপসে গেল কেন শ্রবণের কথা শুনে? শ্রবণ তনিমা চৌধুরীর দিকে তাকায়, ওনার চোখ মুখ পুরো পরিবর্তন হয়ে গেছে। এই কুত্তার বাচ্চা জানোয়ার, শামীম রেজা চৌধুরীর সাথে পরকীয়ায় জড়ানোর সময় জানতি না ওর বউ বাচ্চা আছে? কথা বলছিস না কেন বল? তনিমা চৌধুরী মাথা নিচু করে নেন।
মায়ের অভিব্যক্তি দেখে স্পর্শ ভেতর থেকে ভেঙে গুড়িয়ে যায়। সব কিছু জানার পরেও ওর মা এমন জঘন্য নিজ কাজ করতে পারে বুঝতে বাকি নেই। তুই সব যেন নিজের লোভ লালসা আটকাতে না পেরে আরেকজনের স্বামী সংসার ছিনিয়ে নিয়েছিস তার কাছ থেকে। তোদের মা ছেলের রাস্তা পরিষ্কার করার জন্য তোর বোন আমার আম্মু আর বোনকে মেরে ফেলেছে। তোরা দুই বোন ডাইনি, রাক্ষসী, নরপিশাচ। তোরা দুজনে আমার কাছ থেকে আমার সব কেড়ে নিয়েছিস। আমার শৈশব কৈশোর ভালো থাকা সব গিলে খেয়েছিস তোরা দুই বোন। সকলের মুখ বন্ধ। শ্রবণের কথাগুলো পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে তুলেছে। তোদের দুই বোনের চরিত্র ফুলের মতো পবিত্র। শুধু অন্যের জামাইয়ের দিকে নজর যায়, অন্যের জামাই পছন্দ হয়। এই তোদের মারও তো দ্বিতীয় বিয়ে হয়েছে। তোদের বাপ তো তোদের মায়ের দ্বিতীয় জামাই। তোদের মাও কি অন্যের জামাইকে বিয়ে করেছিল পরকীয়ায় জড়িয়ে? তোদেরও কি সেভাবেই জন্ম হয়েছে? একেবারে মায়ের মতোই হয়েছিস দুই বোন। শ্রবণে এক একটা কথার বিস্ফোরণ ঘটছে ড্রয়িং রুমে। শামীম রেজা চৌধুরীর দিকে তাকিয়ে ভয়ঙ্কর রকমের আক্রোশ নিয়ে বলে, তুই জানতি না তুই ছাড়া আমার আম্মুর আর কেউ নেই? এই বাড়ি ছাড়া আমার আম্মুর যাওয়ার জায়গা নেই? জানতি না কিছু? তুই কিভাবে পারলি আমার আম্মুর সাথে বিশ্বাসঘাতকতা করতে? তুই কিভাবে ঠকালি আমার আম্মুকে? আমার আম্মুর রূপ সৌন্দর্য কম ছিল? আমার আম্মুর রূপের কাছে এই তনিমা তো কিছুই না। ও আমার আম্মুর নখেরও যোগ্য না। ওই দিন কার সাথে যেন ফোনে কথা বলছিল আম্মু, তারপর তোকে অনেকবার কল করেছিল কিন্তু তুই রিসিভ করিসনি ফোন। আম্মু আমাকে আর বোনকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। বারবার জিজ্ঞেস করার পরেও কিছু বলেনি আমাকে। বিকেলে অনিমার সাথে ঝগড়া হয় আর রাতে আমার আম্মু আমাদের দুই ভাই বোনকে ছেড়ে চলে যায় সারা জীবনের জন্য। আম্মু কি তোর গোপন সংসারের কথা জানতে পেরে গিয়েছিল? তুই এ রাতে স্পর্শ আর তনিমার কাছে ছিলি, তাই না? শামীম রেজা চৌধুরী চুপ করে থাকেন। শ্রবণের কথাগুলো শুনে তিনজন বাদে বাকি সবাই বাকরুদ্ধ হয়ে গেছে। বাবাকে নিরুত্তর দেখে শ্রবণের রাগ আরও বেড়ে যায়। স্পর্শের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পুনরায় আক্রমণ করে বসে। স্পর্শ আর সিয়াম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শ্রবণকে আটকাতে যাচ্ছে না দুই ভাই। সামাদ চৌধুরী আর শাহিন রেজা চৌধুরী দ্রুত এসে শ্রবণকে আলাদা করার চেষ্টা করে। এই ছেলে আজকে বাপকে মেরেই ফেলবে। শামীম রেজা চৌধুরীর নাক মুখ দিয়ে রক্ত পড়ছে এখন। মাথা ধরে একটা বাড়িও মেরেছে ফ্লোরের ওপর। ভয়ে ততস্থ হয়ে গেছেন তনিমা চৌধুরী। অনিমা চৌধুরী বসা থেকে উঠে গিয়ে বড় বোনের পাশে দাঁড়ান। অনেক ধস্তাধস্তির পর শ্রবণকে আবারও সরিয়ে নিয়ে আসতে সক্ষম হন দুজন। শ্রবণ এখন আবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে। পাগলের মতো আচরণ করছে, সাথে চিৎকার করে গালাগালি করছে শামীম রেজা চৌধুরীকে। কিছুতেই মানতে পারছে না ওর আম্মু এত বাজেভাবে ঠকে গিয়ে বুক ভরা যন্ত্রণা নিয়ে দুনিয়া ছেড়েছে। এমনিতে এই বাড়ির মানুষগুলোকে ছোটবেলা থেকে সহ্য করতে পারে না, এখন এত বড় সত্যি জানার পর আরও পারছে না। অশান্ত হয়ে থাকা শ্রবণ হঠাৎ শান্ত হয়ে যায়, ঢলে পড়ে নিচের দিকে। শক্ত করে আগলে ধরার আগেই নিচে পড়ে যায়, তবে জোরে পড়েনি, ব্যথাও পায়নি। মুখের দিকে তাকে দেখে অজ্ঞান হয়ে গেছে। শাহিন রেজা চৌধুরী ছেলের দিকে তাকে বলেন, সিয়াম পানির জগ নিয়ে আয় দ্রুত। সিয়াম পানির জগ নিয়ে আসার জন্য আগায় দ্রুত পায়ে। স্পর্শ বাবা মায়ের দিকে একবার তাকিয়ে বলে, তোমরা এত জঘন্য মানুষ কেন? এত জঘন্য মানুষ আমার বাবা মা হতেই পারে না। আজকে থেকে তোমরা আমার কেউ না। আজকে থেকে জানবে স্পর্শ মরে গেছে। স্পর্শ সত্যি মরে গেছে। ভাই আর আম্মু মানে বড় আম্মুকে তোমরা ঠকিয়েছ না। তোমরা এর প্রতিদান অবশ্যই পাবে, ভয়ঙ্করভাবে ফিরে পাবে। সিয়াম পানি নিয়ে এসেছে। স্পর্শ ওর হাত ধরে জগ নিয়ে শ্রবণের কাছে বসে চোখে মুখে পানি দিতে দিতে ভাইয়া ভাইয়া বলে ডাকতে শুরু করে। অনেক ডাকাডাকির পরও শ্রবণের জ্ঞান ফেরে না। জগের পুরো পানি ওর চোখে মুখে আর মাথায় ঢালা হয়েছে, তবুও জ্ঞান ফিরছে না। স্পর্শ দাদার মুখের দিকে তাকে বলে, দাদা ভাই এভাবে হবে না, হসপিটাল নিতে হবে। সিয়াম ভাইয়াকে গাড়ি বের করতে বলো। সিয়াম দৌড়ে যায় বাইরের দিকে। শাহিন রেজা চৌধুরী বলেন, স্ট্রোক করেছে মনে হচ্ছে। ডক্টর অনেকবার বলেছিল ওকে বেশি মানসিক স্ট্রেস না নিতে, পুনরায় এমন হলে স্ট্রোক করবে।
সামাদ চৌধুরী বড় ছেলের দিকে তাকিয়ে গর্জন করে বলেন, শ্রবণের কিছু হলে তোমাদের আমি ছাড়ব না। সিয়াম দরজার কাছে দাঁড়িয়ে চিৎকার করে বলছে শ্রবণকে নিয়ে আসার জন্য। স্পর্শ আর শাহিন রেজা চৌধুরী শ্রবণকে কোনো রকম উঁচু করে ধরে বাইরের দিকে আগান। যাওয়ার আগে স্ত্রীর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলেন, তোর ব্যবস্থা ফিরে এসে করছি। শ্রবণকে হসপিটালে নিয়ে আসা হয়েছে অনেক আগে, জ্ঞান ফেরানো হয়েছে, ট্রিটমেন্ট দেয়া হয়েছে, এখন ঘুমের ইনজেকশনের প্রভাবে ঘুমিয়ে আছে। চেহারা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। শাহিন রেজা চৌধুরীর আশঙ্কায় সত্যি হয়েছে, শ্রবণ স্ট্রোক করেছে। জ্ঞান ফেরার পরেও সেরকম রেসপন্স করছিল না। আর একটু দেরি হলে হসপিটালে পৌঁছালে বড় ধরনের ক্ষতি হয়ে যেত। অল্পের জন্য বেঁচে গেছে। কেবিন থেকে বেরিয়ে ডক্টর সামাদ চৌধুরী আর শাহিন রেজা চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, আপনারা কি ছেলেটাকে একেবারে শেষ করে ক্ষান্ত হবেন? এতবার নিষেধ করার পরেও ওকে কেন স্ট্রেস দিয়েছেন? শাহিন রেজা চৌধুরী মৃদুস্বরে বলেন, স্ট্রেস দিতে হয় না, ও নিজেই নেয়। কেন নেয়? আপনারা এতগুলো মানুষ আসছেন বাড়িতে, ওকে সামলাতে পারেন না, খেয়াল রাখতে পারেন না ওর দিকে, ওকে উত্তেজিত করে এমন কাজ করেন কেন? এমন ধরনের কথা বলেন কেন? জানেন তো ওর মানসিক অবস্থা ঠিক নেই। আগেরবার কি হয়েছিল ভুলে গেছেন? শাহিন রেজা চৌধুরী কিছু বলেন না। সামাদ চৌধুরী বলেন, ডক্টর, শ্রবণ এখন বিপদমুক্ত তো? আর কোনো বিপদ নেই তো? বর্তমানে বিপদমুক্ত আছে। ঘুম থেকে জেগে ওঠার পর কেমন আচরণ করবে সেটার উপর নির্ভর করছে ওর পুরোপুরি বিপদমুক্ত হওয়ার। শ্রবণের রাগ তো অনেক বেশি, রেগে গেলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কোনো ঘটনার মধ্যে প্রবেশ করলে সহজে বেরিয়ে আসতে পারে না, গোলক ধাঁধার মতো আটকে থাকে সেই ঘটনার মধ্যে। আল্লাহকে ডাকুন যেন ঘুম থেকে ওঠার পর শান্ত থাকে। স্পর্শ পাশের চেয়ারে বসে থেকে ডক্টরের সব কথা শুনেছে। বড় ভাইয়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে, ওর নিজেরই এত কষ্ট হচ্ছে সব জানার পর না জানি শ্রবণের কত কষ্ট হয়েছিল তখন, কেমন পাগলের মতো আচরণ করছিল সব বুঝতে পেরে। সকলের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল অনেক আগেই। দাদাভাই ছাড়া কেউ ওকে বাড়িতে নিয়ে যেতে পারত না, বাড়িতে গেলেই কেমন ছটফট করত, রুম থেকে বের হতে চাইতো না, কারো দিকে তাকাতো না। শ্রবণকে আগে ওর কাছে ভীষণ রকমের অদ্ভুত লাগতো, কিন্তু এখন বুঝতে পারছে এমন অদ্ভুত হওয়ার কারণ। কিন্তু শ্রবণ তো আগে সব সত্যি জানতো না, তবুও কেন এমন করত। স্পর্শ স্পষ্ট বুঝতে পারছে আরও অনেক কিছু আছে যে এখনও ওর অজানা। শ্রবণের সাথে ছোটবেলায় হয়তো কিছু ঘটেছিল। সিয়াম মাথায় নিচু করে বসে আছে চেয়ারে, কোনো এক কারণে বাবার দিকে তাকাতে পারছে না। ওর আশেপাশে কি হচ্ছে ঘটছে সেদিকেও নজর নেই, নিচের দিকে দৃষ্টি স্থির করে রেখেছে, হয়তো কিছু ভাবছে। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, শরীরও চলতে চাইছে না, কেমন অবশ হয়ে গেছে। নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন জাগছে মনে। সোহা শ্রবণের রুমে বসে আছে, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে উঠেছে, মাথা ঝিমঝিম করছে, এখন বুক ভারী হয়ে আছে। অনিমা চৌধুরীকে অনেক প্রশ্ন করেছিল, উনি কোনো উত্তর দেয়নি। নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছিল। সোহা অনেক ডেকেছিল, উনি সাড়া দেননি। তনিমা চৌধুরীও ওর কোনো প্রশ্নের উত্তর দেয়নি। শামীম রেজা চৌধুরী আর তনিমা চৌধুরী নিজেদের রুমে দরজা লাগিয়ে বসে আছেন। শ্রবণের জন্য কষ্ট হচ্ছে। শ্রবণের কথা শোনার পর এখন নিজের অস্তিত্ব নিয়েও মনে প্রশ্ন জাগছে। শ্রবণের কথাগুলো কি সত্যি? ও আসলে কি ওর আব্বুর মেয়ে না? কেমন অদ্ভুত সব চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে, এত অশান্তি ভালো লাগছে না। শ্রবণের জ্ঞান ফিরেছে, কেমন আছে ও? স্পর্শ ঠিক আছে, সব জানার পর ওর এখন কেমন অবস্থা? ওর মতো উল্টোপাল্টা ভাবনা কি সিয়ামের মাথায় ঘুরপাক খাচ্ছে? ও তো কি ওর মতোই কষ্ট হচ্ছে? ওর মা সত্যি সত্যি ইচ্ছে করে শ্রবণের বোনকে মেরেছিল, নাকি সেটা দুর্ঘটনাই ছিল? এত প্রশ্নের উত্তর কে আর কে দেবে? বাবাকে দেখেছিল, কেমন হয়েছিল চোখ মুখ, উনি অনেক কষ্ট পেয়েছেন। শ্রবণের পাশে ঝিম ধরে বসে আছে স্পর্শ, এক মনে তাকিয়ে আছে বেডে শুয়ে থাকা ভাইয়ের দিকে। দিনের আলো মিলে গিয়ে রাত নেমে এসেছে ধরণীর বুকে।
কেবিনের ভেতর শুধু ফ্যানের শোষো বাতাসের শব্দ। একটু আগে জোর করে 3 জনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে স্পর্শ, নিজেই রয়ে গেছে ভাইয়ের কাছে। ওকে দেখে 3 জনই অবাক হচ্ছে। শ্রবণের এত অবহেলার পরে ওকে ছেড়ে যাচ্ছে না ছেলেটা। বাপটা যতটা স্বার্থপর বেঈমান হয়েছে, ছেলে দুটো ততটাই ভালো হয়েছে। একজনের জীবন তো নষ্ট করেই দিয়েছে অনেক আগে, এখন দ্বিতীয় জনের জীবন সেই পথে না আগালেই হয়। ছেলেটা কেমন যেন হয়ে গেছে সব কিছু জানার পরে। স্পর্শ হাত বাড়িয়ে বড় ভাইয়ের বাম হাতটা মুঠো করে ধরে। ওর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে না, চিৎকার করে কাঁদতে পারছে না, আর না নিজের কষ্টগুলো কাউকে বলতে পারছে। 23 বছরের জীবনের সবচেয়ে বেশি কষ্ট অনুভব ওই দিন হয়েছিল যেদিন সোহাকে হারিয়েছিল সারা জীবনের জন্য। ভালোবেসেও ভালোবাসার মানুষটিকে আপন করে পায়নি। আর আজকের কষ্টের তুলনায় সেদিনের কষ্ট কিছুই নয়। সোহাকে হারিয়েও এত কষ্ট হয়নি আজকে যতটা হচ্ছে। ওর শ্রবণের একদিনের কষ্টের কাছে ওর সারা জীবনের কষ্ট কিছুই না। এক হাতে ভাইয়ের হাত ধরে রেখে অন্য হাত দিয়ে চুলে হাত বুলে দিতে দিতে শুরু করে। চৌধুরী বাড়ির দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করে 3 জন। ড্রয়িং রুমে মেড ব্যতীত কেউ নেই। অন্যদিন এই সময়ে বাড়ির সবাই সোফায় উপস্থিত থাকত। সিয়াম না দাঁড়িয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সামাদ চৌধুরী নিজের রুমের দিকে আগান। শাহিন রেজা চৌধুরী মেডের দিকে তাকিয়ে সোফায় বসতে বসতে বলেন, কফি নিয়ে আসো। মেড দুজনেই উঠে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শাহিন রেজা চৌধুরী এখন অনিমা চৌধুরীর মুখও দেখতে ইচ্ছে করছে না। ওই রুমে যেতে ইচ্ছে করছে না, দেখলে তো খুন করতে ইচ্ছে করবে। সিয়াম নিজের রুমের দিকে যেতে গিয়েও থেমে যায়, ঘুরে শ্রবণের রুমের দিকে আগায়। বড় হওয়ার পর এই রুমে ওর আসা হয়নি কখনো। শ্রবণ পছন্দ করতো না ওর রুমে কেউ প্রবেশ করুক। ও বাড়িতে না থাকলেও ওর রুমে বাড়ির কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র মেড প্রবেশ করতে পারত পরিষ্কার করার জন্য। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। বিছানার দিকে তাকে দেখে সোহা শুয়ে আসছে কাঁধ হয়ে, পিঠ ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। বিছানার দিকে এগিয়ে মৃদু দুর্বল স্বরে ডাকে, সোহা। ভাইয়ের গলা স্বর শুনেই ঘাড় ঘুরিয়ে তাকায় সোহা। ভাইকে দেখে তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে। সোহার চোখ মুখ দেখে সিয়ামের বুক কেঁপে ওঠে, কেঁদে কেটে কি অবস্থা করেছে নিজের। সোহা নিজের থেকে নেমে এসে ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। সিয়াম নিজের কান্না আটকে রেখে বোনের চুলে হাত বুলায়। বেশ কিছুক্ষণ পর যখন সোহার কান্না একটু কমে আসে তখন সিয়াম বলে, কি অবস্থা করেছিস নিজের? সোহা কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, শ্রবণ ভাইয়ার ওই কথাগুলো কি সত্যি? আম্মু কিছু বলছে না আমাকে। সিয়াম বোনকে কি বলবে বুঝতে পারছে না, বলার মতো কোনো কথাও খুঁজে পাচ্ছে না। সোহা কাঁদতে কাঁদতে পুনরায় বলে, আমরা কি সত্যি সত্যি এই বাড়ির সিয়াম বোনকে থামিয়ে দেয়, বুকে আগলে রেখে পিঠে হাত বুলিয়ে জড়ানো গলায় থেমে থেমে বলে, চুপ, ওসব কথা বাদ। শ্রবণ ভাইয়া কেমন আছেন? ভালো, আবার ভালো না। গুরুতর কিছু হয়েছে? স্ট্রোক করেছিল, এখন বিপদমুক্ত আছে, ভয় পাওয়ার কিছু নেই। সোহা হেসকি তুলে কাঁদতে থাকে। সিয়াম বোনের চুলে হাত বুলিয়ে বলে, ভাইয়া তোকে অনেক কষ্ট দিত, মারধর করতো। সোহা দুদিকে মাথা নাড়ায়, দুপুরে খাসনি নিশ্চয়ই, হাত মুখ ধুয়ে খেতে আয়। খেতে ইচ্ছে করছে না? আম্মু সত্যি সত্যি খারাপ মানুষ। সিয়াম নিশ্চুপ হয়ে থাকে। তনিমা চৌধুরী বনি তো অনিমা চৌধুরী, দুই বোনের শরীরে তো একই রক্ত বইছে। শ্রবণ যেভাবে বলল সেসবের পর অবিশ্বাস করার মতো কোনো কারণ পাচ্ছে না সিয়াম। সোহাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, ফ্রেশ হয়ে খেতে আয়। তুমি খাবে না? পরে খাবো। সিয়াম রুম থেকে বেরিয়ে যায়। সোহা আগের মতোই দাঁড়িয়ে থেকে ঝরঝর করে কেঁদে ওঠে আবার। বাবা মায়ের রুম ক্রস করার সময় বাবার রাগী গলা স্বর শুনতে পায় সিয়াম। দাঁড়িয়ে যায় রুমের সামনে, দরজাটা অর্ধ খোলা রয়েছে। শাহিন রেজা চৌধুরী ভীষণ রেগে অনিমা চৌধুরীর সঙ্গে কথা বলছেন। কথা বলার এক পর্যায়ে প্রহার করে বসেন অনিমা চৌধুরীর ওপর। শাহিন রেজা চৌধুরী স্ত্রীর টুটি চেপে ধরে হিসিয়ে বলেন, বল, কার কার সাথে নষ্টামি করেছিস? তুমি ওই পাগলের কথা শুনে এমন করছো কেন? ও মিথ্যে বলেছে। আর এক স্বর বসান অন্য গালে।
চোয়াল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলেন, তোর এত বড় সাহস হয় কীভাবে শ্রবণকে পাগল বলার? তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আর একবার ওকে পাগল বললে। আর মিথ্যেবাদী কাকে বললি তুই? শ্রবণ কখনো মিথ্যে বলে না, সেটা খুব ভালো করেই জানি আমি। নিজে নষ্টামি করবি আর আরেকজন দেখলে বললে সে পাগল হয়ে যায় বা মিথ্যেবাদী? অনিমা চৌধুরী চুপ থাকেন। শাহিন রেজা চৌধুরীর হাত সরিয়ে নিজে দেওয়ার জন্য ছটফট করছেন। ছেলেমেয়ে কার বল? অনিমা চৌধুরী শাহিন রেজা চৌধুরীর হাত সরিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলেন, আমাদের। ঘাড়ের নিচ পর্যন্ত থাকা চুলগুলো শক্ত হাতে মুঠো করে ধরে বলেন, আমাদের বলতে কাকে কাকে বোঝাচ্ছিস তুই? আমার আর আমার, ওদের বাবা তুমি। আমার কথায় বিশ্বাস না হলে ডিএনএ টেস্ট করে দেখতে পারো। তুই কেমন স্ত্রী আর কেমন মা? এখন আবার নিজের সন্তানদের ডিএনএ টেস্ট করতে হবে আসল পরিচয় জানার জন্য? দুনিয়া উল্টে গেলেও ওরা আমার সন্তান হয়ে পৃথিবীতে বেঁচে থাকবে, কিন্তু তুই আমার স্ত্রী হয়ে এই বাড়িতে থাকতে পারবি না। তুই আজকে এই বাড়ি ছাড়বি। তোকে আমি এক মুহূর্ত এই বাড়িতে দেখতে চাই না। তোর মতো নষ্ট মহিলার জায়গা নেই এই বাড়িতে। সিয়াম সরে যায় দরজার সামনে থেকে। বাকি কথা শোনার আর আগ্রহ নেই। রুমে এসে টাওয়াল হাতে সোজা ওয়াশরুমে প্রবেশ করে। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে যেন, মস্তিষ্ক উত্তপ্ত লাভার ন্যায় গরম হয়ে আছে। মাথায় পানি না ঢাললে আর ঠান্ডা হবে না। রাত পেরিয়ে ভোরের আলো ছড়িয়ে পড়ছে একটু একটু করে। বাইরে এখনও পুরোপুরি আলো ফোটেনি, কিছুটা অন্ধকার হয়ে আছে এখনও। শ্রবণের ঘুম ভাঙে। কতগুলো দিন পর এমন লম্বা ঘুম দিল হিসেব নেই। ঘুমের ইনজেকশনের প্রভাবে সারা বিকেল আর রাত ঘুমিয়েছে। চোখ মিলে তাকাতেই নিজেকে ছোট্ট একটা রুমে আবিষ্কার করে। চারিদিকে নজর বুলিয়ে বুঝতে পারে এটা হসপিটালের কেবিন। ডান হাত উঁচু করতে পারলেও বাম হাত উঁচু করতে পারছে না। ঘাড় ঘুরিয়ে বাম পাশে তাকায়। ওর বাম হাত জড়িয়ে ধরার মতো করে ধরে টুলে বসে বেডে মাথা রেখে ঘুমিয়ে আছে স্পর্শ। ফ্যানের বাতাসে সিল্কি চুলগুলো দুলছে এলোমেলো হয়ে। নিজের হাত টেনে সরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু পারে না। ভালোই শক্ত করে ধরে আছে স্পর্শ। বিরক্তিতে কপাল ভুরু কুঁচকে গালি দেয় দুটো। পুনরায় স্পর্শের দিকে তাকিয়ে ডুবে যায় অতীতে। সেদিনের বিকেলটা ওর জীবন আরও এলোমেলো করে দেয়। মা বোনকে হারিয়ে শ্রবণ যখন পুরোপুরি ভঙ্গুর, বাবাকেও কাছে পায় না। বুকে মুখ গুজে একটু সান্ত্বনা পাওয়ার জন্য তখন ওর বাবা ওকে আরও ভেঙে গুড়িয়ে দেওয়ার মেশিন নিয়ে এসেছিল বাড়িতে। দেখতে মানুষের মতো হলেও ছিল আস্ত জানোয়ার। বিষণ্ণ হয়ে সোফায় বসেছিল শ্রবণ। ওর সাথে খেলার মতো তেমন কেউ ছিল না। সিয়াম তখনও ওর চেয়ে অনেক ছোট। অনিমা চৌধুরী ছেলেকে শ্রবণের ধারের কাছে যেতে দেন না। মেটকে কড়া নিষেধাজ্ঞা দিয়ে যেতেন যেন সিয়ামকে শ্রবণের কাছে যেতে না দেয়। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। মেট এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। শ্রবণ সোফায় বসে থেকে দরজার দিকে তাকিয়েছিল ঘাড় ঘুরিয়ে। ভেতরে প্রবেশ করে ওর বাবা শামীম রেজা চৌধুরী। তার কোলে 3 বছরের স্পর্শ। পাশে হেঁটে এগিয়ে আসছে তনিমা চৌধুরী। তার পরনে দামি গর্জিয়াস শাড়ি। বাবার পাশে নারী আর কোলে ছোট্ট বাচ্চা দেখে সোফা থেকে নেমে দাঁড়িয়ে আসে 5 বছরের শ্রবণ। ছোট ছোট চোখ জোড়ায় কৌতূহল। বাবার মুখের দিকে তাকিয়ে বাচ্চা বাচ্চা কণ্ঠে জিজ্ঞেস করে, আব্বু কে উনি? শামীম রেজা চৌধুরী হাসি মুখে বলেন, ও তোমার নতুন আম্মু, আর এ হচ্ছে তোমার ছোট ভাই স্পর্শ। ছোট শ্রবণ ফ্যালফ্যাল করে তাকিয়েছিল কিছু সময়। ছোট মস্তিষ্ক সবকিছু বুঝতে একটু সময় নিয়েছিল। মায়ের মৃত্যুর মাত্র 1 মাস, এর মধ্যে বাবা দ্বিতীয় বিয়ে করে নিল। বোনের মৃত্যুর মাত্র 16 দিন হয়েছে। তনিমা চৌধুরীকে আগে চিনত না শ্রবণ। উনি আগে কখনো আসতেন না এই বাড়িতে। বড় ছেলের কাণ্ডে হতবাক হয়ে গিয়েছিল সামাদ চৌধুরী। শাহিন রেজা চৌধুরী তো বলার মতো কিছু খুঁজে পাচ্ছিলেন না। ওনার স্ত্রীর বড় বোন এমন কিছু করবে উনি দুঃস্বপ্নেও ভাবেননি। উনি এটাও ভেবে পাচ্ছিলেন না যে তনিমা চৌধুরীর আগের হাজব্যান্ডের কি হয়েছে। উনি কোনোদিন তনিমা চৌধুরীর প্রথম হাজব্যান্ডকে দেখেননি। উনি অনেকবার জিজ্ঞেস করেছিলেন, কেউ উত্তর দেয়নি। শামীম রেজা চৌধুরী আর তনিমা চৌধুরী বাড়ির সবাইকে যা বোঝায় সবাই সেটাই বলছে, কিন্তু শ্রবণ ও বুঝতে চায়নি কিছু, মেনে নিতে পারেনি বাবার দ্বিতীয় বিয়ে। ওর মায়ের জায়গায় অন্য কেউ, এটা কিছুতেই মানতে পারছিল না।
আস্তে আস্তে দিন আগাতে থাকে। শ্রবণ নিজে থেকে বাড়ির সকলের সাথে দূরত্ব তৈরি করে, শুধু দাদা সামাদ চৌধুরী বাদে। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত, ওকে নিয়ে ভাবার সময় নিয়ে। দাদা সামাদ চৌধুরীও তখন অফিসের কাজে ভীষণ ব্যস্ত থাকেন। অফিসিয়াল কাজে শহরের বাইরেই থাকতেন বেশি। শামীম রেজা চৌধুরী তো বড় ছেলেকে ভুলেই গিয়েছিলেন। ওনার যে আরও একটা ছেলে আছে সেটা মনেই রাখতেন না। ওনার যত আদর যত্ন, আদিক্ষেতা, ভালোবাসা সব স্পর্শের জন্য। শ্রবণ দূর থেকে সব দেখত, মনে মনে ভীষণ কষ্ট পেত। একা একা কাঁদত, অনেক সময় ধরে না খেয়ে থাকলেও কেউ খোঁজ নিত না, দাদা ব্যতীত। শামীম রেজা চৌধুরীকে দেখলে মনে হতো স্পর্শ ওনার নিজের ছেলে, আর শ্রবণ সৎ ছেলে। সৎ ভাইকে বাবা এতটা ভালোবাসে সেটা শ্রবণের শিশুমন মানতে চাইতো না। ওর বাবা ওকে ভালোবাসবে, ওকে আদর করবে, কোলে নেবে, কিন্তু ওর বাবা ওর কথা তো ভাবেই না, উল্টো সারাদিন সৎ ছেলেকে নিয়ে পড়ে থাকে। শামীম রেজা চৌধুরীর দ্বিতীয় স্ত্রী আর ছোট ছেলের সাথে রাতে ঘুমাতেন। একটা দিনও শ্রবণের কথা স্মরণ করেননি, ওর কাছে যাননি। দাদা বাড়িতে না থাকলে শ্রবণকে একা একা ঘুমাতে হতো। কোনো কোনো রাতে একা একা ভয় লাগতো, ঘুম আসতো না। বালিশে মুখ গুজে চোখ বন্ধ করে গুমড়ে গুমড়ে কাঁদতো, কেউ খোঁজ নিত না। আস্তে আস্তে ছোট শ্রবণের মনের মধ্যে রাগ, জেদ, ক্ষোভ জন্ম নিতে শুরু করে। বাড়ির সকলের কাছ থেকে পুরোপুরি দূরত্ব তৈরি করে নেয়। বুঝতে পেরে গিয়েছিল এই বাড়িতে ওর আর কোনো মূল্য নেই। চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে আস্ত একটা আগ্নেয়গিরি লালন করেছিল। সকলের সামনে তনিমা চৌধুরী ভালো মা হওয়ার অভিনয় করলেও আড়ালে সে শ্রবণের কথা অনুযায়ী আস্ত একটা ডাইনি। শ্রবণ ছোট ছিল বলে দুই বোন জানায় তাই ব্যবহার করতো ওর সঙ্গে। শ্রবণ ছোট থাকলেও বুঝতে পারতো সবই, একেবারে অবুঝ ছিল না। এভাবে 1 বছর পেরিয়ে যায়। একদিন বিকেলে শ্রবণ টিভি দেখছিল একা একা। এর মধ্যে স্পর্শ ওর কাছে এগিয়ে আসে, শ্রবণের সাথে খেলতে চায়। শ্রবণ ওকে ইগনোর করে, টিভির পর্দায় তাকিয়ে থাকে। স্পর্শ ওর হাত ধরে টানাটানি শুরু করে খেলার জন্য। সিয়াম ঘুমিয়ে গেছে, ওর সঙ্গে খেলার মতো এখন আর কেউ নেই, তাই শ্রবণের কাছে এসেছে। শ্রবণ বিরক্ত হয়ে বেশ কয়েকবার স্পর্শকে সরিয়ে দেয়, কিন্তু নাসরবান্দা স্পর্শ শ্রবণের সাথেই খেলবে। শেষে ভীষণ বিরক্ত হয়ে হাত ঝাড়া মারে শ্রবণ। হাতের সাথে ধাক্কা লেগে স্পর্শ নিচে পড়ে যায় নিজের খেলনার ওপর। ব্যথা পেয়ে কেঁদে ওঠে, গলা ছেড়ে তনিমা চৌধুরী রুম থেকে দৌড়ে এগিয়ে আসেন। মেড ততক্ষণে স্পর্শকে নিচ থেকে তুলেছে। ছোট ছোট খেলনা গাড়ির উপর পড়ে হাত ছিলে রক্ত বেরিয়ে এসেছে একটু। ওনার বুঝতে বাকি থাকে না শ্রবণ যে ওনার ছেলেকে ধাক্কা মেরেছিল। তনিমা চৌধুরী ভীষণ রেগে শ্রবণের গালে চর বসিয়ে দেন। সৎমায়ের হাতে চর খেয়ে মোটেও বিস্মিত হয়নি শ্রবণ, কারণ এর আগেও তার হাতে মার খেয়েছে কয়েকবার। সৎমা ওর গায়ে হাত তোলে, এই কথা কাউকে বলার মতো কোনো কারণ খুঁজে পায়নি ছোট শ্রবণ। এমনিতেও শ্রবণ একটু চাপা স্বভাবের, কাউকে কিছু সহজে বলে না। মেয়ের মাথা নিচু করে বলে, ম্যাম, শ্রবণ স্পর্শকে ইচ্ছে করে ফেলেনি, স্পর্শ শ্রবণকে বিরক্ত করছিল। বাকি কথা শোনার প্রয়োজন মনে করেন না তনিমা চৌধুরী। মেয়েদের দিকে গরম চোখে তাকে বলেন, কি বলেছিলাম মনে আছে নাকি আবার মনে করিয়ে দিতে হবে? নিজের কাজে যাও। মেড চলে যায়। তনিমা চৌধুরী ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে রুমের দিকে এগিয়ে যান। শ্রবণ রাগে হুঁশজ্ঞান হারিয়ে টিভির রিমোট আছাড় মেরে ভেঙে ফেলে। স্পর্শের ক্রিকেট ব্যাট হাতে নিয়ে টিভি ভেঙে ফেলে। বেশ কয়েকটা দামি দামি ফুলদানি আর শোপিস ছিল, সেগুলো ভেঙে ফেলে। কাছের টি টেবিলটা ভেঙে ফেলে। মেট দূরে দাঁড়িয়ে দেখলো, এগিয়ে আসে না ওকে থামানোর জন্য। ঘণ্টাখানেক পর বাড়িতে ফিরে আসেন শামীম রেজা চৌধুরী। ড্রয়িং রুমে একবার নজর বুলিয়ে সোজা প্রবেশ করে বড় ছেলের রুমে। শ্রবণ তখন স্টাডি টেবিলে বসে আছে। শামীম রেজা চৌধুরী নির্মমভাবে মেরেছিলেন সেদিন শ্রবণকে। তনিমা চৌধুরী স্পর্শের হাতের আর ড্রয়িং রুমের ছবি তুলে শামীম রেজা চৌধুরীকে পাঠিয়েছিলেন। 1000টা মিথ্যে কথা বানিয়ে বলেছিলেন। শামীম রেজা চৌধুরী সত্যতা যাচাই না করে ছেলের গায়ে প্রহার করেছিলেন। সেদিন সামাদ চৌধুরী ঢাকায় ছিলেন না, অফিসিয়াল কাজে ঢাকার বাইরে গিয়েছিলেন কয়েকদিনের জন্য। রাতেই গা কাঁপিয়ে ভীষণ জ্বর আসে শ্রবণের। মারের কারণে বরফ সাদা চামড়া প্রায় ফেটে গিয়েছিল। নরম চামড়ার ভেতরে রক্ত জমাট বেঁধে বেগুনি রঙের হয়ে গিয়েছিল।
এরকমই চলতে থাকে প্রতিনিয়ত। সামাদ চৌধুরী অফিসের কাজে এত ব্যস্ত থাকতেন যে নাতির খোঁজ খবর নিতে পারতেন না সেভাবে। শ্রবণ নিজে থেকেও দাদাকে কিছু বলতো না। শাহিন রেজা চৌধুরী তো নিজের বউ বাচ্চা নিয়েই ব্যস্ত, আর দুই বোনের অত্যাচার সহ্য করত শ্রবণ। একদিন সামাদ চৌধুরীর নজরে পড়ে যায় শ্রবণের গায়ে মারের দাগ। শ্রবণকে হাজার প্রশ্ন করেও ওর মুখ থেকে উত্তর বের করতে সক্ষম হয়নি। আস্তে আস্তে শ্রবণের মানসিক চাপ বাড়তে থাকে। বাড়ির কাউকে সহ্য করতে পারে না, যাকে দেখে তেড়ে যায় তাকেই মারতে। শামীম রেজা চৌধুরী মারতে আসলে উল্টো ওনাকেই মারত শ্রবণ। একবার ব্যাট দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলত। এত রাগ বেড়ে গিয়েছিল যে কাউকে সহ্য করতে পারত না। সামাদ চৌধুরী নাতিকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারের পরামর্শে আবার নিয়ে যান সাইকিয়াট্রিস্টের কাছে। জানতে পারেন শ্রবণের মানসিক অবস্থা আশঙ্কাজনক। এভাবে চলতে থাকলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে খুব শীঘ্রই। ওকে স্বাভাবিক জীবন দিতে চাইলে অবিলম্বে নিরাপদ পরিবেশে রাখতে হবে। সবসময় মানসিক চাপের মধ্যে থাকে, এত মানসিক চাপ দেওয়া যাবে না। সামাদ চৌধুরী বাড়িতে ফিরে সকলের সঙ্গে অনেক রাগারাগি করেন। তনিমা চৌধুরী ভালোর মুখোশ পরে নাটক করেন। শামীম রেজা চৌধুরী জানান রাগ সামলাতে না পেরে ছেলের গায়ে হাত তোলেন। শ্রবণ কেন এমন করে, অথচ উনি বুঝতে চাননি শ্রবণকে ওনারাই এমন বানিয়েছেন। বাচ্চাটা তো শুরু থেকে এমন ছিল না, ওকে এমন বানানো হয়েছে অতি যত্নে। শ্রবণের চিকিৎসা শুরু হয়। সাইকিয়াট্রিস্ট কিছু জিজ্ঞেস করলে উত্তর দিত না শ্রবণ। কোনো কথা বললে মনোযোগ দিত না, চোখ মুখ কঠোর করে রাখতো। দাদা ছাড়া কারোর সাথেই কথা বলতে চাইতো না। স্কুল গেলেও চুপচাপ, কোনো বাচ্চার সাথে মিশতো না। শ্রবণের চিকিৎসা চলতে থাকে, কিছুটা সুস্থ হয়। সামাদ চৌধুরী আবার ব্যস্ত হয়ে পড়েন অফিসের কাজে। শ্রবণ তখন নিজের আলাদা দুনিয়া নিয়ে ব্যস্ত। এভাবেই সময় আগায়। প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ভর্তি হয়। স্ত্রীর প্ররোচনায় বড় ছেলেকে বোর্ডিংয়ে দিয়ে দেন শামীম রেজা চৌধুরী। তখন শ্রবণের মেজাজ আরও খিটখিটে, রাগ নাকের ডগায়। সামাদ চৌধুরী নিজেও ভেবে চিনতে আর কিছু বলেনি। বাড়ির চেয়ে বোর্ডিংয়ে ভালো থাকবে এটাই ভেবেছিলেন। একাকিত্ব, নিঃসঙ্গতা, বিষাদ, হতাশা, রাগ, ক্ষোভ শ্রবণকে আরও শেষ করে দিতে শুরু করে। বোর্ডিংয়ের বড় বড় ছেলেদের রেগিং করত। রেগে তাদের সঙ্গে মারামারি শুরু করত। চৌধুরী বাড়িতে বারবার নালিশ যেত। শামীম রেজা চৌধুরী শ্রবণকে বাড়ি নিয়ে গিয়ে মারতেন অন্যদের সঙ্গে ঝগড়া মারামারি করার কারণে। ওনার কাছে কেন বিচার আসে, সময় পেরিয়ে যায় আরও। এর মধ্যে শ্রবণ একবার প্রায় মানসিক রোগী হয়ে গিয়েছিল। অনেক চেষ্টার পর সুস্থ করা হয়। বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে চাইল, শ্রবণ আর আসে না। কলেজে ওঠার পর নিজের জন্য আলাদা ফ্ল্যাট নেয়। ফ্ল্যাটেই থাকতে শুরু করে একাই। সামাদ চৌধুরী ওর সঙ্গে থাকতে চাইল, শ্রবণ রাজি হয় না। ফ্ল্যাটটা ওর নিজের নামে রেজিস্ট্রি করা। পুরো চৌধুরী বাড়ি, কোম্পানি আর যত জায়গা সম্পত্তি আছে তার অর্ধেকের মালিক শ্রবণ একাই। বাবার ভাগ থেকেও আরও পাবে উত্তরাধিকারী হিসেবে। বিভীষিকাময় শৈশব আর কৈশোর পেরিয়ে শ্রবণ এখন কঠিন এক মানব। হাতে গোনা কয়েকজন মানুষ ব্যতীত কারোর জন্য ওর মনে দয়ামায়া জন্মায় না। শ্রবণ ছোটবেলা বা পুরনো কোনো কথা কখনো ভোলে না, তোলেও না। সবাই ভাবে শ্রবণ অতীত ভুলে গেছে, কিন্তু কেউ জানে না এই অতীতের প্রত্যেকটা ছোট ছোট ঘটনাও শ্রবণের স্মরণে এখন স্পষ্ট। শ্রবণ পারে না শামীম রেজা চৌধুরী, তনিমা চৌধুরী আর অনিমা চৌধুরীকে পিষে মেরে ফেলতে। সবাইকে নিজেদের মতো ছেড়ে সব কিছু থেকে দূরেই ছিল, নিজেকে গুটিয়ে নিয়েছিল আলাদাভাবে। কিন্তু ভয়াবহ এক সত্যি এসে আবার ওকে আঘাত করেছে। বিচার, নালিশ, এই দুটো শব্দকে ভীষণ ঘৃণা করে শ্রবণ। কেউ ওর নামে বিচার দিলে, নালিশ করলে ওর মাথায় আগুন ধরে যায়। মায়ের মৃত্যুর পর এই বিচার নালিশ ওর অর্ধেক জীবন ধ্বংস করে দিয়েছে। শ্রবণ স্পর্শে মাথায় হাত রেখে মৃদু ঝাঁকি দিয়ে ডাকে, স্পর্শ। বড় ভাইয়ের ডাক শুনে ধর পড়িয়ে সোজা হয়ে বসে স্পর্শ। শ্রবণ তাকিয়ে থাকে স্পর্শের মুখের দিকে। ছেলেটার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো। ভাইয়া ঠিক আছো? আমি ঠিক আছি। তুমি এখানে কেন? সারা রাত এভাবে বসেছিলে? সারা রাত না, 2 ঘন্টা আগে বোধহয় ঘুমিয়েছি। বাড়িতে যাওনি কেন? তোমাকে রেখে কিভাবে বাড়িতে যাব? বেড থাকতে এভাবে বসে ঘুমিয়েছিলে কেন?
সমস্যা হয়নি আমার, ডাক্তারকে ডাকবো? প্রয়োজন নেই। স্পর্শ বড় ভাইয়ের হাত মুঠো করে ধরে অপরাধীর ন্যায় বলে, ভাইয়া মাফ করে দাও আমাকে। তুমি কেন মাফ চাইছো? এই সব কিছুর জন্য তো আমিও দায়ী। কিভাবে? আমি আগে তোমাকে দোষী ভাবতাম, তবে গতকাল আমার সব ভাবনা উল্টে পাল্টে গেছে। অপরাধী ওরা, ভিকটিম আমরা, তবে ওরা আমার সঙ্গে যা করেছে তোমার সঙ্গে তা করেনি। স্পর্শের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শ্রবণ চোখ বন্ধ করে উপরের দিকে মুখ করে বলে, বাড়িতে যাও, ফ্রেশ হয়ে খেয়ে বিশ্রাম নাও। আমি ওই বাড়িতে আর যাব না। কেন? আমি ওদের সঙ্গে থাকতে পারবো না। কোথায় থাকবে তাহলে? জানি না। আমি বলছি তুমি বাড়িতে যাও। একা থাকায় কতটা সুখ সেটা তুমি জানো না। স্পর্শ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। শ্রবণের চোখ বন্ধ, ফ্যানের বাতাসে চুলগুলো দুলছে, চেহারা শুকনো দেখাচ্ছে। ভাইয়া? শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকায়। স্পর্শ ভাইয়ের হাতটা আরও শক্ত করে ধরে বলে, সরি, বাড়িতে যাও। মাফ করবে না আমাকে? করে দিয়েছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। স্পর্শ তাকিয়ে থাকে পলকহীন। রুমে প্রবেশ করেন সামাদ চৌধুরী। ওনার পেছন পেছন শাহিন রেজা চৌধুরীও প্রবেশ করেন ভেতরে। একটু আগে ডাক্তার এসে দেখে গিয়েছে শ্রবণকে, এখন আর সেরকম কোনো সমস্যা নেই। শ্রবণ দাদা আর কাকার সঙ্গে টুকটাক কথা বলে। শ্রবণ গম্ভীর স্বরে বলে, এখান থেকে ছুটি দেবে কখন? আরও 2টো টেস্ট করিয়ে দুপুরের পর ছুটি দেবে। আবার কিসের টেস্ট? এত বছরে যখন মরিনি, গতকাল স্ট্রোক করার পরেও বেঁচে গেছি, এখন আর এত দ্রুত মরবো না। কিছু হবে না আমার, আমি এখনই বাড়িতে যাব। ডাক্তার যেতে দিবে না, তুমি এখনও সুস্থ নাও। শ্রবণ কিছু বলতে গিয়েও মুখ বন্ধ করে নেয়। বাড়িতে ফিরে 3টের কী অবস্থা করবে কারো কল্পনাও নেই। বাপ ছেলে কেবিন থেকে বেরিয়ে যান। শ্রবণ ওপরে ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়েছিল। এর মধ্যে কেবিনে প্রবেশ ঘটে আরও একজনের। শ্রবণ ঘাড় কাত করে দেখে সোহা এসেছে। সাথে সাথে আবার ওপরের দিকে তাকায় শ্রবণ। চোখ জোড়া বন্ধ করে গম্ভীর স্বরে বলে, কি দেখতে এসেছিস? মরেছি কিনা সেটা দেখতে? সোহা চুপ করে থাকে। শ্রবণ রাগী স্বরে বলে, বের হয় এখান থেকে, তোদের কাউকে দেখতে চাই না আমি। তোকে সহ্য হয় না আমার, মরতে না চাইলে সর আমার সামনে থেকে। সোহা কিছু বলেও না, বাইরেও যায় না। শ্রবণ দাঁতে দাঁত পিষে বলে, কি বলছি কানে যাচ্ছে না? বের হয় এখান থেকে, দাদুভাইকে আসতে বল ভেতরে। সোহা বিনা বাক্যে কেবিন থেকে বেরিয়ে যায়। একটু পরে ভেতরে প্রবেশ করেন সামাদ চৌধুরী। শ্রবণ একবার দাদার দিকে তাকিয়ে আবার উপরের দিকে তাকিয়ে বলে, ডিভোর্স লয়ালের ব্যবস্থা করো। সামাদ চৌধুরী বিস্মিত হয়ে বলেন, কেন? কি করবে? ডিভোর্স দেব, বিকেলে ওনাকে বাড়িতে আসতে বলবে। ডিভোর্স দেবে মানে কি? কেন ডিভোর্স দেবে? তাহলে বিয়ে করেছিলে কেন? শ্রবণ নিরুত্তর থাকে। সোহাকে মোটেও সহ্য হচ্ছে না। নাম স্মরণ হলেও রাগে মাথা ফেটে যাচ্ছে। ডাইনির বাচ্চাকে আর নিজের জীবনে রাখবে না। বিকেলে বাড়িতে ফিরে আসে শ্রবণ। ডাক্তার একদম স্ট্রেস নিতে নিষেধ করে দিয়েছেন, উত্তেজিত হয় যাবে না। ড্রয়িং রুমে এসে আশেপাশে নজর বুলায়। মেট ছাড়া কেউ নেই ড্রয়িং রুমে। সিঁড়ির দিকে তাকে গলা ছেড়ে রাগী স্বরে ডেকে ওঠে, অনিমা তনিমা, কুত্তার বাচ্চা নিচে আয়। শামীম রেজা, জানোয়ার, তুইও নিচে আয়। শ্রবণের ডাকার ধরন দেখে ড্রয়িং রুমে থাকা সবাই স্তব্ধ। কেমন হিংস্র শোনাচ্ছে গলার স্বর। কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও যখন কেউ নিচে আসে না, তখন আরও রেগে গিয়ে বলে, নিচে আসবি নাকি আমি উপরে আসব? শামীম রেজা চৌধুরী আগে আগে নেমে আসেন সিঁড়ি বেয়ে। ওনার পেছন পেছন আসছেন 2 বোন। দুজনের পেছন পেছন আসছে সোহা। সোহা সকালেই বাড়িতে ফিরে এসেছিল। তনিমা চৌধুরী স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই অনিমা চৌধুরী। চেহারায় কালশিটে দাগ পড়ে আছে। কপালের পাশে চামড়া ছুলে জখম হয়ে রয়েছে। ফর্সা হাতে আঘাতের দাগ স্পষ্ট। দেখে বোঝা যাচ্ছে উত্তম মাধ্যম দেয়া হয়েছে। সামাদ চৌধুরী ছোট ছেলের দিকে তাকিয়ে বলেন, কি করছে এসব? শাহিন রেজা চৌধুরী খাপাটে দৃষ্টিতে অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, কি করেছি? ও যা করেছে তাতে তো ওকে গলা পর্যন্ত মাটির নিচে গেড়ে ইট পাটকেল ছুঁড়ে মারা উচিত। অনিমা চৌধুরী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। রাতে শাহিন রেজা চৌধুরী ওনাকে বেরিয়ে যাওয়ার পরেও যখন যাচ্ছিলেন না, তখন ভয়ঙ্কর রকমের রেগে গিয়ে
হুঁশজ্ঞান হারিয়ে ইচ্ছে মতো মেরেছিলেন। মার খাওয়ার কারণে রাত থেকে ওনার ভীষণ জ্বর। জীবনে গায়ে ফুলের টোকাও পড়েনি। শাহিন রেজা চৌধুরী তো মনের ভুলেও কোনোদিন উঁচু গলায় কথা বলেননি ওনার সঙ্গে। সেই মানুষ গত রাতে ওনার গায়ে হাত তুলেছে, মারতে মারতে আধ মরা বানিয়ে ফেলেছিলেন। শ্রবণ তিনজনের দিকে তাকিয়ে বলে, খুব তেল জমেছে তোদের শরীরে, তাই না? তোদের তেল কিভাবে বের করতে হয় খুব ভালো করেই জানি আমি। অনেক উড়েছিস, এবার আমি তোদের উড়ার ব্যবস্থা করব। মেড দুজনে গিয়ে এসে ওর সামনে দাঁড়ায়। শ্রবণ দুজনের দিকে তাকে বলে, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য আপনাদের ছুটি, বেতন প্রত্যেক মাসে পেয়ে যাবেন। এখন ব্যাগ প্যাক করে যান এখান থেকে। দুজন ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে শ্রবণের মুখের দিকে। কি বলেছি বুঝতে পেরেছিস? জি স্যার, বুঝতে পেরেছি। যান। দুজন নিজেদের রুমের দিকে এগিয়ে যান। শ্রবণ দুই বোনের দিকে তাকে বলে, আজ থেকে বাড়ির সব কাজ তোরা দুজন করবি। যদি কাজ না করিস তাহলে না খেয়ে থাকবি, না তো গেট খোলা আছে, সোজা বেরিয়ে যাবি। ঘাড় কাত করে বাবার দিকে তাকায়। ছেলে তাকানো দেখেই শুকনো ঢোক গিলে নেন শামীম রেজা চৌধুরী। শ্রবণ ওনার দিকে তাকে বলে, আগামী 2 দিনের মধ্যে আমার শেয়ারের সকল হিসাব চাই আমার। 1 পয়সার হিসাব গরমিল হলেও খবর আছে তোর। আমার টাকা খেয়ে পড়ে উড়ে বেরিয়ে অনেক তেল জমিয়েছিস। হিসাব গরমিল হলে শরীরে 1 ফোঁটাও তেল অবশিষ্ট থাকবে না। গত 20 বছরের হিসাব পাই টু পাই চাই আমার। ছেলের কথা শুনে দরদর করে ঘামতে শুরু করেন শামীম রেজা চৌধুরী। ওর শেয়ারের হিসাব তো মিলবে না। ওর শেয়ারের অর্ধেকের বেশি টাকা মেরে দিয়েছেন, এখন হিসাব মেলাবেন কিভাবে? এই ছেলে যে কোনোদিন নিজের শেয়ারের হিসাব চাইবে সেটা তো কোনোদিন ভাবেনি। এইসব নিয়ে তো এই ছেলের কোনো মাথা ব্যথা ছিল না কোনোদিন। অনার্স শেষ করার পর সামাদ চৌধুরী নাতিকে বলেছিলেন অফিসে জয়েন করার জন্য। অফিস জয়েন করলে কাজে বিজি থাকবে, তাতে অন্য চিন্তা ভাবনা মাথায় আসবে কম, মানসিক স্ট্রেস কমবে। কিন্তু শ্রবণ রাজি হয়নি। ওর এইসব অফিস বিজনেস কিছুই ভালো লাগে না, যেমন আছে সেভাবেই থাকবে। শামীম রেজা চৌধুরী মনে মনে চাইছিলেন শ্রবণ যেন অফিসে জয়েন না করে। এই ছেলে এমনিতেই ওনাকে সম্মান দেয় না, যখন তখন মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে। বাড়ির সকলের সামনে তো করেই, অফিসে জয়েন করলে স্টাফদের সামনে করবে। এত বেইজ্জতি উনি হতে চাননি। শ্রবণ বাবার দিকে তাকিয়ে বলে, হিসাব না মিললে তোকে যে কি করব তুই নিজেও জানিস না। একেবারে রাস্তায় নামিয়ে ছাড়বো, কামলা দেওয়া ছাড়া আর কোনো পথ খুঁজে পাবি না, নয়তো হয়তো কামলা দেওয়ার জন্য বাইরেও থাকবি না। সিঁড়ির দিকে পা বাড়িয়ে যায় সে। স্পর্শের কাঁধে চাপড় দিয়ে বলে, থ্যাংক ইউ ভাই। বলি চলে যে স্পর্শ বুঝতে পারলো না শ্রবণ ওকে ধন্যবাদ দিল কেন। ধন্যবাদ পাওয়ার মতো তো কিছু করেনি এখন। স্পর্শ বুঝতে না পারলেও যারা বোঝার তারা ঠিকই বুঝতে পেরে গেছে। মেয়ের দুজন সকলের সামনে বেরিয়ে যায় বাড়ি থেকে, কেউ কিছু বলতে পারে না। সামাদ চৌধুরী সোহাকে নিজের রুমে নিয়ে এসেছেন। সোহাকে বিছানায় বসিয়ে নিজেও বসেন পাশে। সোহার 1 হাত মুঠো করে ধরে বলেন, শ্রবণ তোমাকে কিছু বলেছে সকালে? শুধু বলেছিল সামনে না যেতে, আর কিছু বলেনি। দুদিকে মাথা নাড়ে সোহা। সামাদ চৌধুরী বলেন, শ্রবণ তোমাকে ডিভোর্স দিতে চাইছে। ও তোমাকে এই কথা বললে তুমিও হয়তো রাজি হয়ে যাবে, কিন্তু আমি চাই না তোমাদের ডিভোর্স হোক। ডিভোর্সের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেছে সোহার। সামাদ চৌধুরী আবার বলেন, শ্রবণ ছোট থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে। তুমি সব কিছু শুনছই, এখন আর কোনো কিছু অজানা নেই তোমার। ওর মা মারা যাওয়ার পর থেকে নিঃসঙ্গভাবেই থেকেছে এতগুলো দিন। ওকে গত 2 বছর ধরে 1000 বার বলেও বিয়ের জন্য রাজি করতে পারিনি আমি। জেদ ধরে হোক আর যাই করে হোক অবশেষে তোমাকে বিয়ে করেছে। গত দিনগুলো তোমার সঙ্গে একসাথে থেকেছে। আমি চাই বাকি জীবনটা তোমার সঙ্গেই থাকুক। ও একবার তোমাকে ডিভোর্স দিয়ে দিলে বাকি জীবনে নিজের সঙ্গে আর কাউকে জড়াবে না, বাকি জীবনটা একাই কাটিয়ে দিবে। ওর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে আমি কিছুতেই মেনে নিতে পারি না। তুমি একবার যখন ওর হাত ধরে আর ছেড়ো না। শ্রবণ ডিভোর্সের কথা বললে তুমি রাজি হবে না কিছুতেই। রাজি না হলে মারবে। শ্রবণ তোমার গায়ে হাত তোলে। দুদিকে মাথা নাড়ে সোহা। তাহলে এত ভয় পাচ্ছ কেন? শ্রবণের সঙ্গী প্রয়োজন। ডাক্তার বলেছেন এভাবে একা একা থাকলে আবার মানসিক অবস্থা খারাপের দিকে যাবে।
আবার স্ট্রোক করলে হয়তো মরেই যাবে, তুমি পারবে ওকে পরিবর্তন করতে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সোহা কিছু না বলে তাকিয়ে থাকে চুপচাপ। সামাদ চৌধুরী নাতনির চুলে হাত বুলিয়ে বলেন, শ্রবণ অনেক কষ্ট করেছে জীবনে, আমি চাই বাকি জীবনটা তোমাকে নিয়ে সুন্দরভাবে পার করুক। তোমরা একসাথে থাকো, একে অপরকে ভালোবেসে ভালো রাখো, তোমাদের দুজনের সুন্দর একটা সংসার হোক। সোহা চুপচাপ দাদার কথা শুনে মন দিয়ে। সামাদ চৌধুরী আরও অনেক কথা বলেন, সব শুনে সোহা। সন্ধ্যার পর শ্রবণের রুমে প্রবেশ করে সোহা। বিছানার দিকে তাকিয়ে দেখে শ্রবণ চোখ বন্ধ করে শুয়ে আছে শীত হয়ে। বরাবরের মতো বুকের ওপর বালিশ চেপে ধরে আছে। সোহা ধীর পায়ে ওয়াশরুমে প্রবেশ করে। দরজা লাগানোর শব্দে শ্রবণ ঘাড় ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকায়। বুঝতে পারে সোহা এসেছে। ডান হাত দিয়ে চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নেয়। একটু পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। হাত মুখে পানির ফোঁটা বিদ্যমান। ড্রেসিং টেবিলের সামনে টুলের ওপর ভেজা টাওয়াল দলা করে রেখে দিয়েছে শ্রবণ। হেঁটে এগিয়ে এসে টাওয়াল হাতে তুলে নেয়। হাত মুখ মুছতে শুরু করলে শ্রবণের গম্ভীর গলাস্বর ভেসে আসে। হঠাৎ কথা বলা চমকে ওঠে সোহা। বিছানার দিকে তাকায়। তুই এই রুমে কেন? কোথায় যাব? তোকে নিষেধ করেছি না আমার সামনে আসবি না? এসেছিস কেন? বের হ আমার রুম থেকে। তো তুমি তো নিয়ে এসেছিলে আমাকে। এখন আমি যেতে বলছি, যা, আর কোনোদিন আসবি না আমার রুমে আর আমার সামনে। খুব শীঘ্রই ডিভোর্স পেয়ে যাবি, তারপর যাকে খুশি তাকে বিয়ে করে নিবি। আজ থেকে তুই মুক্ত, যত খুশি যেখানে খুশি উড়ে বেড়া। ডিভোর্সই যখন দেবে তাহলে বিয়ে করেছিলে কেন জোর করে? শ্রবণ আগের চেয়েও আগে তাকিয়ে থাকে, দাঁতে দাঁত পিষে বলে, যেতে বলেছি আমার সামনে থেকে। আমার সব কিছু তো এই রুমেই। গুছিয়ে নিয়ে বিদায় হ আমার চোখের সামনে থেকে। তোদের সহ্য হচ্ছে না, তোকে ডিভোর্স দিতে পারলেই আমি শান্তি পাবো। তোকে দেখলেই তোর মায়ের কুকর্মের কথা মনে পড়ে। তুই নিশ্চয়ই তোর মায়ের মতো হয়েছিস। দ্রুত বিদায় হ আমার সামনে থেকে। শ্রবণের রাগারাগির মুখে টিকে থাকতে পারেনি সোহা। সেজন্য শ্রবণের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে এসেছে। রুম থেকে বের হচ্ছিল না বলে শ্রবণ উত্তেজিত হয়ে যাচ্ছিল। শ্রবণকে উত্তেজিত করতে চায় না, তাই রুম থেকে বেরিয়ে এসেছে। শ্রবণ যা বলবে, যা বা করতে চাইবে, তা থেকে এক চুলো নড়সড় হবে না, সেটা কয়েকদিনে খুব ভালো করে বুঝতে পারে সোহা। একবার যখন মুখ দিয়ে বের করেছে ডিভোর্স দেবে, তখন দেবেই। এই কাজ থেকে ওকে কেউ আটকাতে পারবে না। আর স্পর্শ এসে দাঁড়ায় সোহার রুমের দিকে। সামনে ভেতরে উকি দিয়ে সোহাকে দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে সোহা। সোহা মুখ তুলে স্পর্শের দিকে তাকায়। সোহার দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ফর্সা মুখ লাল হয়ে গেছে। স্পর্শ এগিয়ে এসে সোহার সামনে হাঁটু মুড়ে বসে। মুখ তুলে সোহার মুখের দিকে তাকায় মায়াবী দৃষ্টিতে। ক্রন্দনরত সোহাকে দেখতে ভীষণ আদরে লাগছে। কাঁদছিস কেন? কি হয়েছে? সোহা চোখের পানি মুছে চুপ হয়ে থাকে। ভাইয়া কিছু বলেছে? দুদিকে মাথা নাড়ে সোহা। এত মন খারাপ করে কি হবে? আমাদের ভাগ্যটা এমন রে, কাঁদিস না আর। সোহা স্পর্শের মুখের দিকে তাকিয়ে আছে। দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। ভালোবেসেছিলাম তোকে, কিন্তু তুই তো আমার কপালে নেই। ভালোবাসার অনুভূতি ভুল মানুষের জন্য কেন জন্মায়? আমরা যাকে নিজের জীবনে একান্তে আপন করে পাবো না, তাদের জন্য কেন এই মায়া জন্ম নেয়? স্পর্শ একটু থামে, লম্বা একটা শ্বাস টেনে নিয়ে আবার বলে, ভাই ওপর থেকে নিজেকে যেমনই দেখাক, ভেতর থেকে অনেক ভালো একজন মানুষ। তোকে অনেক ভালো রাখবে, ভালোবাসবে। আমার ভাইয়াকে তুই ভালো রাখিস, কোনো দিন ভাইয়ার হাত ছাড়িস না। মা খালার গুণ কোনো দিন নিজের মধ্যে আসতে দিস না। তুই জানিস তো ভাইয়া ছোটোবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে। আমি জানি তুই ভাইয়াকে ভালোবাসবি, ভালো রাখবি। যত যাই হয়ে যাক, তুই ভাইয়াকে ছাড়িস না। একটু থেমে আবার বলে, আমি আগামীকাল হোস্টেলে চলে যাব। কবে বাড়িতে আসবো ঠিক নেই, আবার আসবো কিনা তারও ঠিক নেই। ভালো থাকিস আর আমার ভাইয়াকেও ভালো রাখিস। সোহা কিছু না বলে স্পর্শের মুখের দিকে তাকিয়ে থাকে। স্পর্শের জন্য ওর অনেক মায়া হয়, শ্রবণের জন্য হয়। দুই ভাই কত বাজেভাবেই না আঘাত পেয়েছে নিজেদের বাবা মায়ের কাছ থেকে। ওরা দুই ভাই বোনও তো খুব বাজেভাবে আঘাত পেয়েছে। সিয়ামের মুখের দিকে তাকানো যায় না এখনো। এমন একটা পরিবার ওদের কেন হলো? স্পর্শ বসা থেকে উঠে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আরও একবার বলে, ভাইয়াকে কোনোদিন কষ্ট দিস না। একটু রাগারাগি করলে সহ্য করে নিস, একদিন দেখবি সব ঠিক হয়ে গেছে। স্পর্শ বেরিয়ে যায় রুম থেকে।
সোহা আগের মতোই বসে রইল। স্পর্শ নিজের রুমে এসে দরজা লাগিয়ে দেয়। ভেতর থেকে অবাধ্য চোখের পানি ঝরঝর করে পড়তে শুরু করে। ভালোবাসা হারিয়ে ফেলার চেয়ে বেশি কষ্ট হচ্ছে নিজের বাবা মায়ের আসল রূপ জানার পর। আর বড় ভাইয়ের জন্য এই দুনিয়ার মানুষ এত স্বার্থপর কেন হয়? অন্যের ভালো থাকার সুখ কেড়ে নেয় কেন? রাত 9টার পর অনিমা চৌধুরী সোহার রুমে প্রবেশ করে। এতক্ষণ রান্নাঘরে ছিলেন জ্বর নিয়েই। অনেকক্ষণ ধরে মেয়ের সঙ্গে কথা বলার জন্য ছটফট করছিলেন, কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। সোহা ব্ল্যাঙ্কেট দিয়ে গলা পর্যন্ত ঢেকে শুয়ে আছে উল্টো ফিরে। দুপুরে হালকা খেয়েছিল, এখন আর খেতে ইচ্ছে করছে না। সোহা, মায়ের ডাক শুনে বুক আরও ভারী হয়ে আসে সোহার। মায়ের দিকে না তাকে আগের মতোই শুয়ে রইল নিশ্চুপ হয়ে। অনিমা চৌধুরী বিছানায় বসে সোহার গায়ের ওপর থেকে ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে দেন। গায়ে ধাক্কা দিয়ে বলেন, সোহা ঘুমিয়ে পড়েছিস? ওর কথা আছে তোর সঙ্গে। ভালো লাগছে না, যাও এখান থেকে। কিভাবে কথা বলছিস তুই আমার সঙ্গে? আমি তোর মা হই। ভালো লাগছে না আমার, ডিস্টার্ব করবে না। তুই আগে ওঠ, দরকারি কথা আছে তোর সঙ্গে। সোহাকে শুয়ে থাকতে দেন না অনিমা চৌধুরী, টেনে জোর করে তুলিয়ে দেন। সোহা মায়ের মুখের দিকে তাকায় না, নিচের দিকে দৃষ্টি রেখে মায়ের হাত সরিয়ে দেয় গা থেকে। বলো কি বলবে? শ্রবণ তোকে ডিভোর্স দিতে চায়? হ্যাঁ, তাহলে দিয়ে দে। সোহা মুখ তুলে তাকায় মায়ের দিকে। অনিমা চৌধুরীকে চেনে যাচ্ছে না এখন, চেহারা পুরোপুরি বদলে গেছে। তুই শ্রবণকে ডিভোর্স দিয়ে দে, ওই পাগলের সঙ্গে তো সংসার করতে হবে না। শ্রবণকে ডিভোর্স দিয়ে স্পর্শকে বিয়ে করে নে। তুমি পাগল হয়ে গেছো? বড় ভাইকে ডিভোর্স দিয়ে আমি ছোট ভাইকে বিয়ে করব? সমস্যা কি? স্পর্শ তো তোকে ভালোবাসে, অবশ্যই তোকে বিয়ে করবে। আমি বিয়ে করতে চাই না কেন? তুইও তো ভালোবাসিস স্পর্শকে। ভালোবাসি না, যাও এখান থেকে। তুই কি শ্রবণের সঙ্গে সংসার করতে চাইছিস? হ্যাঁ। ওই পাগলের সঙ্গে তুই জীবনে ভালো থাকবি না সোহা। ও যখন ডিভোর্স দিয়ে দিতে চাইছে, তুইও ডিভোর্স নিয়ে নে। স্পর্শকে বিয়ে না করলে অন্য ছেলেকে করবি। দুনিয়ায় কি ছেলের অভাব পড়েছে? তুই দেখতে সুন্দর, বাবা মায়ের টাকা পয়সা আছে, তোর পেছনে ছেলেদের লাইন পড়ে যাবে। চুপ করো। সোহার গলার স্বরে একটু ভয়ের মিশ্রণ আছে, চোখে মুখে ভয় ছড়িয়ে পড়েছে। অনিমা চৌধুরী না থেমে বলেন, কেন চুপ করবো? শ্রবণ বাড়ির সকলের সামনে তোর সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করে, আড়ালেও নিশ্চয়ই করে। ওর মাথার তারতুর সব ছেঁড়া, পাগল হয়ে তোকে মেরে ফেলবে। মরার জন্য কেন একটা পাগলের সঙ্গে থাক। পুরো কথা শেষ করে রাখি সোহা কিছুটা রাগী স্বরে বলে, চুপ করতে বলেছি, চুপ করো। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার, অনেক ভেবে ফেলেছো। আমাকে জন্ম না দিলেও পারতে, জন্ম যখন দিয়েই ফেলেছো তখন জন্মের পর বিষ খেয়ে মেরে ফেললেও একটা ভালো কাজ করতে জীবনে। তুই এই পাগলের জন্য আমার সঙ্গে এভাবে কথা বলছিস? মরতে না চাইলে মুখটা বন্ধ করে রাখো একটু। সোহার চাপা স্বরে বলা কথাগুলো শুনতে পেল, বুঝতে পারেন না কথার মানে। এমন কথা কেন বলল? সোহার দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকাতে দেখে শ্রবণ দাঁড়িয়ে আছে অগ্নিমূর্তি ধারণ করে। ওকে এই অবস্থায় এখানে দেখে গলা শুকিয়ে যায় অনিমা চৌধুরীর। এই ছেলে এখানে আসলো কখন? ওনার সব কথা শুনেছে। যদি শুনে থাকে তাহলে আজ ওনাকে কেউ বাঁচাতে পারবে না ওর হাত থেকে। শ্রবণ ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে, আশেপাশে তাকে কিছু খোঁজে। ভয়ে অনিমা চৌধুরী বিছানার অপর পাশে গিয়ে চলে যান। শ্রবণ বিছানার কাছে এসে দাঁড়ায়। সোহা দ্রুত নেমে এসে বিছানা থেকে ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, কেউ কিছু বলবে? হ্যাঁ, ওই কুত্তার বাচ্চা জিহ্বা টেনে ছিঁড়ব। সোহা মায়ের দিকে তাকা, ভয়ে ওনার মুখের রং আরও পাল্টে গেছে। কুত্তার বাচ্চা মেয়েকে নিজের মতো 12 ভাতেরই বানাতে চাইছিস? সোহার কান ঝাঁঝা করে ওঠে। শ্রবণের কথা শুনে ভয় কিছু বলতে পারছে না বেচারি। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়, খপ করে গলা চেপে ধরে বলে, এখনো ডিভোর্স দেনি, তার আগে নিজের পেছনে ছেলেদের লাইন লাগানোর প্ল্যান করছিস মায়ের সঙ্গে? সোহা শ্রবণের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে, দুদিকে মাথা নাড়ায়। শ্রবণ গলা ছেড়ে দেয়। অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বলে, কুত্তার বাচ্চা, তোকে কাজ করতে বলেছি, তুই এখানে বসে কি করছিস? মেয়ের পেছনে ছেলেদের লাইন লাগিয়ে মেয়েকে ব্যবসায়ী বানানোর প্ল্যান করছিস? শ্রবণের কথা শুনে কেঁদে ফেলে সোহা, কান্না করতে করতে বলে, প্লিজ তুমি চুপ করো। কেন চুপ করব? তোরা করলে দোষ নেই আর আমি বললেই দোষ? তুমি এসব কথা কেন বলছো? তোরা যে বলছিলি আমি তো সেটাই বলছি। আমার কানে কোনো সমস্যা নেই, স্পষ্টই শুনতে পাই আমি। শুনেছি তো কি প্ল্যান করেছিলি দুজন মিলে?
আমাকে তোদের পাগল মনে হয়? আমি পাগল? ওই কুত্তার বাচ্চা নষ্টা মহিলা আমি পাগল? আমার মাথার তাস ছেঁড়া নিজের মতো নষ্ট বানামি মেয়েকে? তোর মা এক নষ্টা, তোদের দুই বোনকেও বানিয়েছে নষ্টা। এখন তুই তোর মেয়েকেও নষ্ট বানাবি? কথা বলছিস না কেন? ডিভোর্স দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আর দেব না। তোর মেয়ে মরার আগে আর আমার কাছ থেকে মুক্তি পাবে না। তোর মেয়ের জীবন দেখ শুধু কিভাবে জাহান্নাম বানাই আমি। এই নষ্টার বাচ্চা আয় আমার সাথে। সোহার হাত চেপে ধরে দরজার দিকে পা বাড়ে। সোহা পেছন ফিরে মায়ের দিকে তাকে অভিমান ভরা সুরে বলে, তোমাকে আমি জীবনে মাফ করব না। শ্রবণ সোহাকে টেনে নিয়ে নিজের রুমে ফিরে আসে। রুমের ভেতরে এসে সোহার হাত ছেড়ে দিয়ে দরজা লাগিয়ে দেয়। ভেতর থেকে ঘুরে দাঁড়াতেই ভয় পিছিয়ে যেতে শুরু করে সোহা। বল, কি কি প্ল্যান করলি ওই নষ্টার সঙ্গে? কোনো প্ল্যান করিনি। নিজের পেছনে ছেলেদের লাইন লাগাবি? না, তোকে ডিভোর্স দিয়েছে এখনও না। ভয় পেছাতে দেয়ালের সঙ্গে ঠেকে গেছে সোহা। শ্রবণ এসে ওর সামনে দাঁড়ায়। দুজনের মাঝখানে 1 হাত লম্বা দূরত্ব। শ্রবণের ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে, চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে। চোখে মুখে স্পষ্ট হিংস্রতা প্রকাশ পাচ্ছে, ভীষণ রেগে আছে বোঝা যাচ্ছে। আমার কাছ থেকে এখনো ডিভোর্স পাসনি? তুই এখন আমার বউ? তুই আমার বউ থাকা অবস্থায় নিজের পেছনে ছেলেদের লাইন লাগানোর চিন্তা করলে কিভাবে? তুমি আমাকে ভুল বুঝছো। তুমি পুরো কথা শোনোনি বোধ হয়। আমি এমন কিছু বলিনি। শ্রবণ ঠাস করে একটা চর বসিয়ে দেয় গালে। সোহার মাথা একদিকে হেলে পড়েছে। শ্রবণ চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, কি শুনিনি? আর কি শোনাতে চাইছিস? ডিভোর্স দিতে চেয়েছি বলে রং লেগেছে মনে? সোহা কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমি বলিনি কিছু, আম্মু বলেছে। স্পর্শকে ভালোবাসিস? দুদিকে মাথা নাড়ে সোহা। সেদিন তো বললি ভালোবাসিস। বা বাসি না কেন? স্পর্শ ভাইয়া আমার জন্য হারাম। আমি ভালোবাসি না ভাইয়াকে। আমি কিছু বলিনি, সব কিছু আম্মু নিজে থেকে বলেছে। আমি কোনো ছেলের কাছে যাব না। কান্নার কারণে সোহার কথাগুলো খুব একটা স্পষ্ট হয় না, তবে শ্রবণ বুঝতে পেরেছে। সোহা কাঁদতে কাঁদতে বসে পড়েছে নিচে। ভয়ে পুরো শরীর কাঁপছে। শ্রবণ কি এখন আরও মারবে ওকে? ও তো এমন কিছু বলেনি, সব কিছু তোর মাই বলল, বারবার নিষেধ করলো, তবু বলল। শ্রবণ সরে যায় সোহার সামনে থেকে। মাথা ফেটে যাচ্ছে। সব কথা না শুনলেও শেষের কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছে, বিশেষ করে অনিমা চৌধুরীর কথাগুলো। সোহার পেছনে ছেলেদের লাইন পড়ে যাবে, এই কথাগুলো শোনার পরেই ওর মস্তিষ্ক অন্য কথা শুনছিল। বারবার একই কথা রিপিট হচ্ছিল। সোহাকে দেখেই ওর মাকে চুপ করতে বলেছিল। আসসালামু আলাইকুম। শ্রবণের চরিত্রটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। প্রতিদিন এই গল্পটা আসবে, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।